আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা 16টি ধারা নিয়ে কাজ করবে, কিন্তু জমি সংক্রান্ত বিষয়ে তারা কি কোনো কাজ করবে কিনা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদের যেই সকল কার্যক্রম করার কথা বলা হয়েছে সেখানে 16টি ধারা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছেন। 1898 সালের 12, 1 ও 17 ধারা অনুযায়ী এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধির 1898 এর 64 ধারা, 65 ধারা, 83 ধারা, 84 ধারা, 95 এর 2 ধারা, 100 ধারা, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারা মোতাবেক সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনী কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। একদম স্পষ্ট করে কিন্তু এই ধারাগুলি বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটি মুসলেকা মামলা, যেটি আমরা 107 ধারায় করে থাকি ফৌজদারি আদালতে, সেই কথাটাও কিন্তু এখানে লেখা আছে। তারপরেও সেই 64 ধারা, 65 ধারা, 83 ধারা, 84 ধারা, তারপরে আপনার 95 এর 2 ধারায়, 100 ধারা, 105, 107 ইত্যাদি অনেক ধারা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাহলে এই সকল ধারার মধ্যে জমির সংক্রান্ত বিষয় তারা কোনো কিছু করতে পারে কিনা, আপনাদের সম্মুখে আমি ধারাগুলি আমি বিস্তারিতভাবে বলছি। আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে সেনাবাহিনী কোন কোন কাজগুলি করতে পারবে। তারপরে সর্বশেষ আমি বিস্তারিতভাবে আমি আলোচনা করব সেনাবাহিনী জমি সংক্রান্ত বিষয়ে কি কি কাজ করতে পারবে, এবং তারা কিন্তু করছে, এবং আমি একটি কাজ আমার এলাকায় কিন্তু করাইছি সেনাবাহিনীকে দিয়ে। তো চলুন, সর্বপ্রথম হচ্ছে 64 ধারা। 64 ধারায় কি বলা হয়েছে? 64 ধারায় ফৌজদারি যে 64 ধারায়, এই 64 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠিতকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখা। এই যে 64 ধারায়, এই 64 ধারায় সেনাবাহিনী এই কাজটি করতে পারবে। 65 ধারায় গ্রেপ্তার করার ক্ষমতা এবং উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনার যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। 83 এবং 84 ধারায় যেটা বলা হয়েছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা এবং ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা 83 এবং 84-তে। তারপরে বলা হয়েছে যে 95 এর 2 ধারায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে নথিপত্র ইত্যাদি জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করা যাবে। তারপর হচ্ছে 100 ধারায় ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। 105 ধারায় সরাসরি তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্টও জারি করতে পারবেন এই সেনাবাহিনী কর্মকর্তারা। 107 ধারায় বলা হয়েছে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা এবং ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। 109 ধারায় ভবঘুরে এবং সন্দেহজনক ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। 110 ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতাও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। 126 জামিনের নিষ্পত্তি করার অনুমতিও তাদেরকে দেওয়া হয়েছে এবং ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ তাদেরকে দেওয়া হয়েছে। 128 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতাও কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। 130 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতাও তাদেরকে দেওয়া হয়েছে।
133 স্থানীয় উপদ্রব ক্ষেত্র বিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতাও তাদেরকে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ 142 জনসাধারণ উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতাও তাদেরকে দেওয়া হয়েছে। সর্বশেষ এসব ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোড আইন 2009-এর অধীনে মোবাইল কোড পরিচালনা করার জন্য সকল প্রকার এবং সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ এবং ঘটনাস্থলে তার সামনে উন্মোচিত সকল ঘটনা অপরাধ বিবেচিত হলে বিবেচনা আনতে পারবেন এবং অভিযুক্ত স্বীকারোক্তিমূলক ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে 2 বছরের বেশি সাজা দিতে পারবেন না। তার মানে সেনাবাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলা করা যায়, ভ্রাম্যমাণ আদালতে যে মামলা করা যাবে 2009-এর অধ্যাদেশে, সেইগুলিও কিন্তু এইখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। আমি এর আগেও সেনাবাহিনীর 2টি ভিডিও করেছি। আমার যারা সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স অনেক ভাই বন্ধুরা ভিডিওটি তারা সম্পূর্ণ দেখে না, আর দেখলেও বিষয়টি বুঝতে পারে না। কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি দেওয়া হয়েছে, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কিন্তু বলা হয়েছে যে অতীতে কি ঘটেছে সেটা কিন্তু তারা দেখতেছে না। ফৌজদারি যেই ধারাগুলি, এই ধারা হচ্ছে বর্তমানে তৎক্ষণাৎ যে ঘটনাগুলি ঘটতেছে সেই ঘটনা। যেমন আমি যদি একটি উদাহরণ দেই, যে আপনি দেখতেছেন যে আপনি আজকে এই মুহূর্তে আপনার জমিটি দখল হয়ে গেছে, আপনি সাথে সাথে সেনাবাহিনীর কাছে যাই কিন্তু আপনি কমপ্লেনটা জানাতে পারবেন। তো যখনই জানাবেন তখন সেনাবাহিনী তৎক্ষণাৎ কিন্তু সেই বিষয়টি কিন্তু দেখবে। আমরা যেহেতু জমি নিয়ে ভিডিও করি এবং সবকিছুই কিন্তু আমি এই যে 16টি ধারা আমি সার সংক্ষেপ চৌম্বকীয় বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু 107 ধারায় যে আমরা সবসময় মামলা করি জমি সংক্রান্ত বিষয়, 145 ধারায় মামলা করি, যেটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আমরা মামলা করতাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কি করত, এই মামলাটি তারা বাদী বিবাদী উভয়কে ডেকে তারপরে এটা একটা সুরাহা করত। কিন্তু 107 ধারায়, যেটিকে আমরা মুসলেকা মামলা বলে থাকি, এখানে কি করত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করলে এখানে বলা হয়েছে যদি কেউ কাউকে ভয় ভীতি দেখায়, কেউ কাউকে যদি অপহরণ করার যদি কোনো হুমকি দিয়ে থাকে, কেউ যদি তার জমি সেখান থেকে দখল করে নেওয়ার জন্য হুমকি দেয় বা জমি দখল করে নিয়ে যায়, এই ধরনের ভয়ভীতি দেখায়, তাহলে সেই ব্যক্তি কিন্তু এই মুসলেকা মামলায় 107 ধারাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করতে পারে, এখনো করতে পারে। তবে সেনাবাহিনীকে যে 107 ধারার যে বিষয়টি তাদেরকে যে দায়িত্বটি দেওয়া হয়েছে, তারা এই 107 ধারায় যদি আপনার জমিতে যদি কেউ অনৈতিকভাবে, তার সত্য নেই কিন্তু তিনি সেখানে সত্য হাসিল করার জন্য চেষ্টা করতেছে, আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে, আপনার জমি দখল করে নিয়ে যাবে এবং ভয়ভীতি দেখাচ্ছে, অথবা আপনার বাড়িঘর দখল করবে, লুটতারাজ করবে, আপনাকে হত্যা করবে, এই যে ভয়ভীতি, এই ভয়ভীতিগুলি দেখানোর সাথে সাথেই আপনি যে ভ্রাম্যমাণ আদালতে আগে দিতে পারতেন, এখন সেনাবাহিনী যেহেতু ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করতেছে, আপনি সেনাবাহিনীর কাছে যে বলার সাথে সাথে তৎক্ষণাৎ সেনাবাহিনী তাদেরকে ডেকে সমস্ত কিছু জেনে শুনে বুঝে তারা তড়িৎ গতিতে তার একটা ফয়সালা দিয়ে দেবে। তবে অবশ্যই কিন্তু এটার প্রমাণ থাকতে হবে, খালি মৌখিক কথাবার্তা বললেই হবে না। এখানে 1 নম্বরে আপনাকে যদি ফোনে হুমকি দিয়ে থাকে, তাহলে সেই ফোনের রেকর্ড, যে কল রেকর্ডের যে ভয়েস, সেটি থাকতে হবে। যদি আপনাকে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা মেসেঞ্জারে যদি কেউ আপনাকে ভিডিও কলে হুমকি দিয়ে থাকে, সেই ভিডিওগুলি আপনি সিডি রাইট করে বা সেই মোবাইলে আপনি ধারণ করে সেটিও আপনি দিতে পারেন। অথবা এলাকা ভিত্তিক আপনাকে যে সরাসরি হুমকি দিয়েছে, সেই হুমকির জন্য আপনি সরাসরি সাক্ষী রাখতে পারেন। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি নিয়েই কিন্তু আমি 2টি ভিডিও করেছিলাম, হয়তোবা এত বিস্তারিতভাবে আমি আলোচনা করার সুযোগ পাইনি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য। তবে আজকের স্পেশাল ভিডিও এটি, যে 16টি ধারা নিয়ে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করতেছে। এই 16টি ধারার মধ্যে কোনোটিতেই কিন্তু আপনি বাদ পড়বেন না, কারণ আপনি এই দেশের একজন নাগরিক। আপনাকে যদি কোনো ব্যক্তি এই 16টি ধারার ভিতরে আপনার ক্ষতিগ্রস্ত করতে চায়, আপনাকে অপদস্থ করতে চায়, আপনার কোনো সম্পদ লুট করে নিয়ে যেতে চায়, আপনাকে ভয়ভীতি দিতে চাচ্ছে, আপনার জমি দখল করে নিয়ে যাবে, এই ধরনের কোনো হুমকি ধামকি যদি কেউ দিয়ে থাকে, তাহলে আপনি তৎক্ষণাৎ
এই যে 60 দিনের যে ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, এই 60 দিনের ভিতরে আপনি এই সুযোগটি কিন্তু পাচ্ছেন। এই সুযোগটি পাচ্ছেন, এইটা নিয়েই আমি পূর্বেও ভিডিও করেছি, এখনো ভিডিও করছি। তো সেই জন্যই বলা হলো যে অন্তত পক্ষে আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে একটি কমেন্টস করবেন। আর একটি অনুরোধ আপনাদের প্রতি, যে কেউ কমেন্টসের ভিতরে কখনোই আমার কাছে আপনারা আমার মোবাইল নাম্বার চাইয়ে আমরা মেসেজ করবেন না, বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইয়ে মেসেজ করবেন না। আমার চ্যানেলের যে ডিসক্রিপশন আছে, সেই ডিসক্রিপশনে 100% আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। কারণ ইউটিউবের কিছু কিছু শর্তাবলী আছে, সেই শর্তাবলীর ভিতরে এটি পড়ে যে আপনারা অন্তত পক্ষে এই কমেন্টসে কেউ মোবাইল নাম্বার চাবেন না। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।